ওকে, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা ক্লাস 11-এর ইউনিট 1 এর যে এরর অ্যানালিসিস যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারেরই অন্তর্গত একটা টপিক, সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার্স বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, সেই বিষয়টা আলোচনা করব। ওকে, এবং এর সাথে এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যালসও সলভ করব। তো এই ভিডিওটা এর উপরেই হতে যাচ্ছে। প্রথমে আমরা সিগনিফিক্যান্ট ফিগার সম্পর্কে আলোচনা করব, সিগনিফিক্যান্ট ফিগারের হিসাব কী করে করতে হয় সেই রুলসগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব, কিছু এক্সাম্পলস নেব এবং তারপর কিছু নিউমেরিক্যালস সলভ করব। এরর অ্যানালিসিস এবং সিগনিফিক্যান্ট ফিগারের উপরে কিছু নিউমেরিক্যালস সলভ করব। তো চলো শুরু করি। তো প্রথমে সিগনিফিক্যান্ট ফিগার বিষয়টা কি সেটা একটু বলি। ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি প্রথমেই। ধরো এটা একটা তার, তো এর দৈর্ঘ্য পরিমাপ করতে বলা হলো। তো এর দৈর্ঘ্য মিটার স্কেল দিয়ে পরিমাপ করা হলো। মিটার স্কেল দিয়ে পরিমাপ করে দেখা গেল যে এর দৈর্ঘ্য আমরা পেলাম 7.4। এবার মিটার স্কেলের কিন্তু লিস্ট কাউন্ট কত? লিস্ট কাউন্ট হচ্ছে 0.1 সেন্টিমিটার, অথবা তুমি বলতে পারো 1 মিলিমিটার। এর থেকে কম দৈর্ঘ্য কিন্তু মিটার স্কেল দিয়ে মাপা যায় না। তাহলে তুমি যদি এর দৈর্ঘ্যটা 7.4 এবং 7.5 এর মাঝামাঝি কোথাও হয়, তাহলে তুমি কিন্তু অ্যাকিউরেটলি বলতে পারবে না যে এক্স্যাক্টলি এটা কত, 7.4 নাকি 7.43 নাকি 7.45 নাকি 7.47। তো তুমি দেখতে পাচ্ছ, মনে করো যে এই তারটার দৈর্ঘ্য মেপে তুমি দেখতে পাচ্ছ যে এটা 7.4 আর 7.5 এর মাঝামাঝি কোথাও আছে। তো তুমি অনুমান করে লিখে দিলে 7.43 সেন্টিমিটার। তার মানে তোমার এই মেজারমেন্টে যে এরারটা আছে, সেই এরারটা হচ্ছে এই ডিজিটটাতে আছে। বোঝা যাচ্ছে আমার কথা? এই ডিজিটটাতে তোমার এরার আছে, কারণ তুমি 7 সম্পর্কে শিওর, 4 সম্পর্কে শিওর, 3 সম্পর্কে আনশিওর। আচ্ছা, এবার হয়তো আরও কোনো প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট দিয়ে এই তারটারই দৈর্ঘ্য মাপা হলো। দেখা গেল মেপে এটা পাওয়া গেল এরকম 7 পয়েন্ট, মনে করো 437 সেন্টিমিটার। ওকে, তাহলে এই পরিমাপ আর এই পরিমাপের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে, প্রথম কথা যেটা, সেটা হচ্ছে এই পরিমাপটা মানে দেখেই যেটা বোঝা যাচ্ছে যে এটা কিন্তু এটার চাইতেও অ্যাকিউরেট। তার মানে দ্বিতীয় ব্যক্তি যে অন্য কোনো যন্ত্র দিয়ে এই দৈর্ঘ্যটা পরিমাপ করেছে, তার পরিমাপে এই সংখ্যাটাও শিওর, এটাও শিওর, এটাও শিওর, এটা আনশিওর। তার যদি কোনো এরর থাকে, এরর তো অবশ্যই থাকবে, সেই এররটা এই ডিজিটটাতে থাকবে। কথা বোঝা গেল? যে কোনো পরিমাপে আমরা যখন পরিমাপটাকে প্রকাশ করি, আমরা যখন পরিমাপটাকে লিখি, তখন আমাদের কিছু শিওর ডিজিট থাকে এবং আনশিওর ডিজিট থাকে। তো এবার এই দুটো পরিমাপ আমি এই দুটো সংখ্যা দিয়েই বোঝাতে চাচ্ছি। দেখো, এই দুটো পরিমাপের মধ্যে কোনটা বেশি অ্যাকিউরেট? অবভিয়াসলি এটা। কারণটা কি? কারণ এই পরিমাপে সংখ্যা বেশি। এবার এই যে সংখ্যা, পরিমাপের যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকেই কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলে। এবার প্রশ্ন হচ্ছে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কোনগুলো? যেমন এই পরিমাপে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 7, 4 অ্যান্ড 3। এই পরিমাপে 7, 4, 3, 7। তো তার মানে কি, যতগুলো সংখ্যা থাকবে সবগুলোই তাৎপর্যপূর্ণ? সংজ্ঞাতে বলা হয়েছে যে শিওর ডিজিট প্লাস দ্য ফার্স্ট আনশিওর ডিজিট, অর্থাৎ যে সংখ্যাগুলো সম্পর্কে তুমি একদম শিওর সেগুলো অবশ্যই তাৎপর্যপূর্ণ, এবং ফার্স্ট আনশিওর ডিজিট, প্রথম যেই সংখ্যাটার সন্দেহ আছে তোমার, সেই সংখ্যাটা, এইগুলো মিলে তাৎপর্যপূর্ণ অঙ্ক। এই পরিমাপ আর এই পরিমাপের মধ্যে পার্থক্য কি? এই পরিমাপে শিওর সংখ্যা দুটো, আনশিওর একটা। এই পরিমাপে শিওর হচ্ছে 3টা, এখানেও আনশিওর একটা। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখানে কয়টা? 3টা, এখানে 4টা। পরিষ্কার? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার সংজ্ঞায় বলা হয়েছে যে সবগুলো শিওর ডিজিট এবং ফার্স্ট আনশিওর ডিজিট, এদেরকে নিয়ে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এবার এইটা শুনে, এই সংজ্ঞাটা শুনে মনে হতে পারে তাহলে এটা আর আলাদা করে পড়ার কি আছে, যে কোনো পরিমাপের সব সংখ্যাই তো তাৎপর্যপূর্ণ। তার মানে যে পরিমাপে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোই তাৎপর্যপূর্ণ। ব্যাপারটা কিন্তু সেই রকম নয়, সেই জন্যই আমাদের এটা পড়তে হয়, এবং তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কোনগুলো সেগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের রুলস আছে। ব্যাপারটা কেন এরকম নয় সেটার একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো এই যে পরিমাপটা, এই পরিমাপটা তুমি কিসে লিখেছো? তুমি সেন্টিমিটারে লিখেছো। কারো যদি ইচ্ছা করে তো এই পরিমাপটা সে কিন্তু
অন্য এককেও লিখতে পারে প্রয়োজন অনুসারে। যেমন এটাকে যদি আমি মিটারে লিখি তাহলে আমাকে কত লিখতে হবে? 0.0743 সেন্টিমিটার। আমি এই প্রথম পরিমাপটার কথা বলছি, লিখতে হবে তো। যদি কেউ এটাকে সেন্টিমিটার বলছি, মিটার, যদি কেউ মনে করে যে আমি এটা মিটারে না লিখে কিলোমিটারে লিখবো, তাহলে কত? 0.0007 কিলোমিটারে লিখলে আরও একটা জিরো হবে, তাই না? 0.000743 কিলোমিটার। আমি দেখো এই যে পরিমাপটা, যে ব্যক্তি 7.43 সেন্টিমিটার পরিমাপ করেছে তার পরিমাপটাকেই আমি 3 রকম এককে লিখলাম। সেন্টিমিটারে লিখলে এরকম দেখাবে, মিটারে লিখলে এরকম দেখাবে, কিলোমিটারে লিখলে এরকম দেখাবে, ঠিক কি না? এবার প্রশ্ন, এইখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 3। তাহলে এইখানে কি 4? এইখানে কি 1 2 3 4 5 6 7? তাই কি ব্যাপারটা? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দেখে কিন্তু বোঝা যায় যে পরিমাপের অ্যাকিউরেসি কতটা। যে পরিমাপে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যত বেশি, সেই পরিমাপটা তত বেশি অ্যাকিউরেট। এই কথাটা মনে রাখবে, ওকে? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ডিটারমাইন করে যে ওই পরিমাপের অ্যাকিউরেসি কতটা, নির্ভুলতা কতটা। তাহলে তুমি বলতে পারো যে একজনই ব্যক্তি একটা যন্ত্র দিয়ে এই তারটার দৈর্ঘ্য মেপে সে যদি এইভাবে লেখে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3, এইভাবে লিখলে 4, এইভাবে লিখলে 7, তাহলে পরিমাপের অ্যাকিউরেসি কি এইখানে বেশি, এইখানে আরও বেশি? মেপেছে তো একজনই, একবারই, এবং একটা যন্ত্র দিয়েই, ওই যন্ত্র দিয়েই, তো অ্যাকিউরেসি তো এই 3টা ক্ষেত্রে সেম হওয়া উচিত। তার মানে এইভাবে বা এইভাবে যেভাবে খুশি আমি লিখি না কেন, তার মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে বা আইডেন্টিফাই করার ক্ষেত্রে নিশ্চয়ই কিছু রুল আছে। এরকম হতে পারে না যে এইভাবে লিখলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3 আর এইভাবে 4 আর এইভাবে 7, এইভাবেও 3 হতে হবে, এইভাবেও 3 হতে হবে। কারণ কি, পরিমাপ তো আমি ওইটাই একবারই করেছি, একই যন্ত্র দিয়ে করেছি, একই ব্যক্তি করেছি, ঠিক না? তাহলে পরিমাপের যে নির্ভুলতা বা অ্যাকিউরেসি, সেটা তো আর চেঞ্জ হওয়ার কথা না, আমি যেভাবে খুশি লিখি না কেন। এটা জাস্ট আমি লিখলাম অন্যভাবে, পরিমাপ তো আর করিনি আলাদা করে অন্য কোনো যন্ত্র দিয়ে বা অন্য কোনো ব্যক্তি পরিমাপ করেছে কি, তাহলে আমার অ্যাকুরেসি কেন বাড়বে? অ্যাকুরেসি বাড়ার কথা না, কমার কথা না। তাহলে আমি পরিমাপটাকে যে এককেই লিখি না কেন, অ্যাকিউরেসি শুড রিমেইন সেম। তাহলে অ্যাকিউরেসি যদি সেম থাকতে হয়, তার মানে সিগনিফিক্যান্ট ফিগার সেম থাকতে হবে। তার মানে এইভাবে লিখলে পরে আমরা যে সিগনিফিক্যান্ট ফিগার কাউন্ট করছি, যেটা 4 মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, অবভিয়াসলি সেটা 4 নয়। এইভাবে লিখলে যেটা 7 মনে হচ্ছে, অবভিয়াসলি সেটা 7 নয়। তার মানে সিগনিফিক্যান্ট ফিগার আইডেন্টিফাই করার ক্ষেত্রে নিশ্চয়ই কিছু রুলস থাকবে। এবার আমরা সেই রুলসগুলোই পড়ব, যে আমরা কিভাবে সিগনিফিক্যান্ট ফিগারকে কাউন্ট করব, সিগনিফিক্যান্ট ফিগার কোনগুলো সেগুলো চিনব কিভাবে। ওকে, তো সেই রুলসগুলোতে আমি একটা একটা করে যাচ্ছি এবং এক্সপ্লেন করছি। ওকে, চলো। রুলস নাম্বার 1 যেটা রুল বলেছে সেটা হচ্ছে অল নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট। নন জিরো বোঝো তোমরা? তোমরা বইতে রুলগুলো দেখে নেবে, পরিষ্কার করে লেখা আছে, আমি পড়ে পড়ে এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, তো এখানে একটা লিখলাম রুলস, বাকিগুলো লিখবো না। নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট। ধরো এই পরিমাপটাই বলো বা এটাই বলো, এই পরিমাপটা 0.0743 মিটার, এটা একটা পরিমাপ, একটা দৈর্ঘ্যের পরিমাপ। তো এই রুলটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা একদম সরাসরি বলতে পারি যে নন জিরো ডিজিট এখানে কে কে আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। তো অবভিয়াসলি এই 3টে ডিজিট কিন্তু সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ। এবার এই জিরোটা তাৎপর্যপূর্ণ কি না বা এইটা কি না, সেই বিষয়ে রুল এরপরে আসছে। এই 3টা এই রুল অনুযায়ী অবশ্যই তাৎপর্যপূর্ণ। জিরো ছাড়া বাকি সব ডিজিট সব সময় তাৎপর্যপূর্ণ। ওকে, এবার জিরো কখনো তাৎপর্যপূর্ণ হয়, কখনো হয় না, তার রুল কি সেটা আমরা বলছি, এখন একটু পরেই বলবো। এবার আসি নাম্বার 2 হচ্ছে
দ্য জিরোস অ্যাপিয়ারিং বিটুইন টু নন জিরো ডিজিটস আর কাউন্টেড ইন সিগনিফিক্যান্ট ফিগার্স। ধরো আমি এরকম লিখলাম 6.028 সেন্টিমিটার, অথবা এরকম লিখলাম 0.7058 মিটার। এবার দেখো এই রুলটাতে কি বলেছে, যে দুটো নন জিরো ডিজিটের মাঝে যত শূন্য থাকবে, এই যে নন জিরো ডিজিটের মাঝে শূন্য, যতগুলো শূন্যই থাকুক, সেই নন জিরো ডিজিট দুটো দশমিকের এপাশে ওপাশেও হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, যেমন এখানে আছে, তার মাঝখানে থাকা শূন্যগুলো সব সময় তাৎপর্যপূর্ণ হবে। তার মানে এটাও তাৎপর্যপূর্ণ, এটাও তাৎপর্যপূর্ণ। ওকে, নন জিরো ডিজিটের মাঝে যদি শূন্য থাকে সেই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হয়। ক্লিয়ার? সেকেন্ড রুল গেল। রুল নাম্বার 3, the zeros occurring to the left of last non-zero digit are not significant। অর্থাৎ বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ধরো এরকম আছে একটা পরিমাপ 0.0042 মিটার, যে কোনো একটা দৈর্ঘ্যের পরিমাপ মনে করো। এবার বলেছে যে দ্য জিরোস অকারিং টু দ্য লেফট অফ লাস্ট নন জিরো ডিজিট আর নট সিগনিফিক্যান্ট। অর্থাৎ এই যে নন জিরো ডিজিট, এর লেফটে যত জিরো থাকবে সেগুলো একটাও সিগনিফিক্যান্ট না। এই বিষয়টা শুধুমাত্র এইরকম, মানে যদি ডেসিমাল সংখ্যা হয়, দশমিক সংখ্যা হয়, এরকম দশমিক থাকে, তার ক্ষেত্রে প্রযোজ্য। আমি সোজাসুজি বলে দিই যে দশমিকের পরে যদি শূন্য থাকে তাহলে ফার্স্ট নন জিরো ডিজিট যেটা পাবে শূন্য মানে পার হয়ে গিয়ে তার আগে পর্যন্ত যতগুলো শূন্য থাকবে, নন জিরো ডিজিটের আগে পর্যন্ত দশমিক বিন্দু এবং নন জিরো ডিজিটের আগে পর্যন্ত যতগুলো শূন্য থাকবে তারা কেউ তাৎপর্যপূর্ণ নয়, এরা তাৎপর্যপূর্ণ কিন্তু নয়। পরিষ্কার? ওকে, তো এবার আমরা চলে যাচ্ছি রুল নাম্বার 4। রুল নাম্বার 4টা হচ্ছে এরকম যে ডেসিমাল পয়েন্টের পরে যত জিরো থাকবে, অর্থাৎ কীরকম জিরো, এটাকে বলা হয় হচ্ছে অল জিরোস টু দ্য রাইট অফ এ ডেসিমাল পয়েন্ট আর সিগনিফিক্যান্ট ইফ দে আর নট ফলোড বাই এ নন জিরো ডিজিট। মানেটা বলে দিচ্ছি তাহলে এই পরিষ্কার হবে। সাপোজ এরকম একটা সংখ্যা আছে 4.70 সেন্টিমিটার, একটা পরিমাপ। তো এই পরিমাপে কিন্তু এই যে জিরোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিগনিফিক্যান্ট। ওকে, অর্থাৎ কোনো পরিমাপে দশমিক বিন্দুর ডান দিকে থাকা শূন্যগুলি, দশমিক বিন্দুর ডান দিকে বলতে অর্থাৎ এরকম যদি থাকে, ধরো এরকম 4.00, তাহলেও এটা কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার, এই দুটো শূন্য কিন্তু সিগনিফিক্যান্ট, এটাও সিগনিফিক্যান্ট। এরকম যদি থাকে ধরো 7.0, এটা কিন্তু সিগনিফিক্যান্ট। আপাতভাবে আমাদের যা ধারণা তাতে আমাদের মনে হতে পারে যে এই শূন্যগুলোর গুরুত্ব কি, আমরা ম্যাথামেটিক্সে এই শূন্যগুলোর গুরুত্ব তো দেই না, তাই না? কিন্তু এই শূন্যগুলোর কিন্তু ফিজিক্সে গুরুত্ব আছে পরিমাপের ক্ষেত্রে, কারণ এই শূন্যগুলো কিন্তু ওর অ্যাকিউরেসি বোঝায়। যেমন এই পরিমাপ আর এই পরিমাপের মধ্যে পার্থক্য কি দেখো আমরা, আচ্ছা আমি একই সংখ্যা দিয়ে কম্পেয়ার করে বোঝাচ্ছি। ধরো এই যে পরিমাপটা, এটা কেউ লিখেছে 4.7 আর আরেকজন লিখেছে 4.70। তো এই দুটো পরিমাপের মধ্যে এইটা কিন্তু বেশি অ্যাকিউরেট। তার কারণটা কি? কারণ তুমি এইটা তোমার শিওর ডিজিট, এটা হচ্ছে ফার্স্ট আনশিওর ডিজিট। এই পরিমাপে এটাও শিওর, এটাও শিওর, এটা হচ্ছে ফার্স্ট আনশিওর। সো অবভিয়াসলি এর চাইতে এর অ্যাকিউরেসি কিন্তু বেশি। তো অ্যাকিউরেসি বেশি মানে কি? অবভিয়াসলি সিগনিফিক্যান্ট ফিগার বেশি হবে। সেই জন্য এই পরিমাপে সিগনিফিক্যান্ট ফিগার 2, এই পরিমাপে সিগনিফিক্যান্ট ফিগার কিন্তু 3। সেই জন্য এইখানেও 3, এখানে 2। বোঝা যাচ্ছে? তো এই যে জিরোগুলো, অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকে যে জিরোগুলো থাকে সেই জিরোগুলো কিন্তু মানে শেষের জিরোগুলো, ওকে, যদি সেই জিরো এর পরে কোনো নন জিরো ডিজিট না থাকে। পরিষ্কার কথা? শেষের দশমিক বিন্দু ডান দিকে থাকলেই চলবে না, মানে ব্যাপারটা যদি এরকম হয়, ধরো 0.0070, এবার এখানে যতগুলো জিরো আছে সবাই কিন্তু দশমিক বিন্দুর ডান দিকেই আছে, কিন্তু সবাই সিগনিফিক্যান্ট না। এই দুটো কিন্তু সিগনিফিক্যান্ট না।
এইটা সিগনিফিক্যান্ট। আমার কথা বোঝাতে পারলাম? দশমিক বিন্দুর ডান দিকে এবং যদি মানে শেষের দিকের জিরোগুলো, অর্থাৎ তার পিছনে যদি আর কোনো নন জিরো ডিজিট না থাকে, তাহলে এই জিরোগুলো কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার। এই রুলের মধ্যেই আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে যদি এরকম হয় যে দশমিক সংখ্যা নয়, ধরো পূর্ণ সংখ্যা, ধরো কোনো একটা সংখ্যা 2020, এই সংখ্যাটা, তো এই সংখ্যাটাতে সিগনিফিক্যান্ট ফিগার কত? যদি শুধু এটা একটা সংখ্যা হয় তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 3টা, কিন্তু যদি এটা কোনো অ্যাকচুয়াল পরিমাপ থেকে আসে 2020 মিটার মনে করো, তাহলে কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার 4টা। বোঝা যাচ্ছে? যদি পরিমাপ থেকে প্রাপ্ত কোনো সংখ্যা হয় এটা, তাহলে ডান দিকের শূন্যটা, আমি এই শূন্যটার উপরে স্ট্রেস দিচ্ছি, এই শূন্যটা তো এমনিতেই সিগনিফিক্যান্ট। আমাদের ওই যে প্রথম দিকের সম্ভবত 2 নম্বর রুলের মধ্যে আমরা শিখেছি যে দুটো নন জিরো ডিজিটের মাঝখানে থাকা শূন্য, সেগুলো কিন্তু সব সময় তাৎপর্যপূর্ণ হয়। এটাও তাৎপর্যপূর্ণ, এটা তাৎপর্যপূর্ণ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি শুধু এটা একটা সংখ্যা হয়, তাহলে এই লাস্টের শূন্যটা রাইট সাইডের রাইট মোস্ট জিরো যেটা, সেইটা কিন্তু তাৎপর্যপূর্ণ নয়। কিন্তু যদি এটা কোনো পরিমাপ হয়, পরিমাপ থেকে প্রাপ্ত মান হয়, তাহলে কিন্তু এই শূন্যটা আবার তাৎপর্যপূর্ণ, কারণ এটা অ্যাকিউরেসি ডিটারমাইন করে। কথা বোঝা গেল? তো এই রুলটা একটু ভালো করে আবার আমি সামারি করে দিচ্ছি। দশমিক বিন্দুর ডান দিকে থাকা শূন্য, যদি তার শেষে কোনো অশূন্য অঙ্ক না থাকে, শেষের দিকে শূন্যগুলো মনে রাখবে, সেগুলো সব সময় তাৎপর্যপূর্ণ হয়, তারা সিগনিফিক্যান্ট ফিগার। ওকে? কিন্তু যদি কোনো সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা, তার শেষে মানে ডেসিমাল পয়েন্ট নেই, দশমিক বিন্দু নেই, এরকম সংখ্যা, তো সেইখানে কিন্তু ডান দিকের শূন্য তাৎপর্যপূর্ণ হতেও পারে, নাও হতে পারে। যদি বিশুদ্ধ সংখ্যা হয় তাহলে হবে না, আর যদি পরিমাপ থেকে প্রাপ্ত হয় তাহলে হবে। পরিষ্কার? এই গেল রুল নাম্বার 4। এবার আসি রুল নাম্বার 5। রুল নাম্বার 5-এ বলেছে যেটা, সেটা হচ্ছে যে পাওয়ার্স অফ 10 আর নট কাউন্টেড অ্যাজ সিগনিফিক্যান্ট ফিগার্স। মনে করো যে স্পিড অফ লাইট সি কত তোমরা সবাই জানো, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ইন ফ্রি স্পেস। এবার এই যে পরিমাপটা, এই পরিমাপে সিগনিফিক্যান্ট ফিগার কত, তার অ্যান্সার হচ্ছে 1, অনলি 3। 10-এর পাওয়ার কিন্তু সিগনিফিক্যান্ট ফিগারে কাউন্ট হয় না। পরিষ্কার? এরকম তোমরা অনেক 10-এর পাওয়ার দিয়ে অনেক পরিমাপকে প্রকাশ করতে হবে তোমাদের ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে। তো সেটা মনে রাখবে যে 10-এর পাওয়ার যাই থাকুক, প্লাস থাকুক, মাইনাস থাকুক, যত খুশি পাওয়ার থাকুক, ওই শূন্যগুলো কিন্তু কখনোই সিগনিফিক্যান্ট ফিগার নয়। 10-এর পাওয়ার কখনোই সিগনিফিক্যান্ট ফিগারের মধ্যে কাউন্ট হয় না। আচ্ছা, নাম্বার 6, লাস্ট রুল, সেটা হচ্ছে ইউনিট চেঞ্জ করলে, এটা আমি অলরেডি বলে দিয়েছি, যেখান থেকে সিগনিফিক্যান্ট ফিগারের রুলগুলো তৈরি হয়েছে সেইটাই, অর্থাৎ ইউনিট চেঞ্জ করলে সিগনিফিক্যান্ট ফিগারের নাম্বার চেঞ্জ হয় না। ধরো কোনো একটা পরিমাপ আছে 4067 মিটার, এবার এটাকে কিন্তু আমরা এরকমও লিখতে পারি 4.067 কিলোমিটার, এটাকে আমরা এরকমও লিখতে পারি 406,700 সেন্টিমিটার, বিভিন্নভাবে লেখা যায় এটাকে। তো এতে কিন্তু সিগনিফিক্যান্ট ফিগারের কোনো পরিবর্তন হবে না। এখানেও সিগনিফিক্যান্ট ফিগার 4, এখানেও 4, এখানেও 4। তো ইউনিট চেঞ্জ করলে সিগনিফিক্যান্ট ফিগার কিন্তু চেঞ্জ হবে না, এটা খেয়াল রাখতে হবে। আসলে এই যে পরিমাপটা 4067 মিটার, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, এবং তাতে আপাত দৃষ্টিতে সিগনিফিক্যান্ট ফিগারের নাম্বার চেঞ্জ হয়েছে বলে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখন থেকে যেভাবে লিখব আর কি, যাতে করে সিগনিফিক্যান্ট ফিগারের নাম্বারটা একই দেখা যায়, অর্থাৎ ভিজিবল হয় সিগনিফিক্যান্ট ফিগারটা, তার নিয়মটা হচ্ছে এইভাবে লেখো। এটাকে তুমি লিখতে পারো 4.067 ইন্টু, যদি মিটারে লেখো তাহলে 10³ এটাকে যা আছে তাই লেখো 4.067 কিলোমিটার, আর এটাকে লেখো 4.067 ইন্টু 10⁵ সেন্টিমিটার। এবার তোমার এই আগের রুলটা, এই যে রুলটা, এই রুলটা অ্যাপ্লাই করো। 10-এর পাওয়ার কোনো সময়ই সিগনিফিক্যান্ট ফিগারের মধ্যে কাউন্ট হয় না, দেয়ারফোর সিগনিফিক্যান্ট ফিগার এখানেও 4,
এখানেও 4, এখানেও 4। বোঝা গেল? তো একক চেঞ্জ করার সময় আমরা কিন্তু এখন মূলত এই প্রসেসটা ফলো করব, অর্থাৎ 10-এর পাওয়ারে লিখব। যখনই এক্সট্রা জিরো অ্যাড করতে হবে তখন, বা যদি ডিভাইড করতে হয় তখন আমরা 10-এর পাওয়ার প্লাস অথবা মাইনাস পাওয়ার দিয়ে আমরা এক্সপ্রেস করব। তাতে কি হবে? তাতে সিগনিফিক্যান্ট ফিগারটা কিন্তু ভিজিবল হবে, যে এই পরিমাপের অ্যাকিউরেসি কতটা। সিগনিফিক্যান্ট ফিগার অ্যাকচুয়ালি আমাদের কি প্রদর্শন করে? সিগনিফিক্যান্ট ফিগার অ্যাকচুয়ালি আমাদের দেখায় যে ওই পরিমাপটা কতটা অ্যাকিউরেট। তো সেটা যদি ভিজিবল করতে হয় তোমাকে, তাহলে পরিমাপগুলোকে, এই যেমন এই পরিমাপটা এইভাবে না লিখে এইভাবে লেখাটা বেটার, বিকজ এতে তুমি বুঝতে পারবে যে এই পরিমাপটা কতটা অ্যাকিউরেট। বোঝা যাচ্ছে? এই জিরোগুলো যদি এইভাবে লেখো তাহলে কিন্তু একটা ভ্রম হতে পারে। পরিষ্কার? পরিমাপের অ্যাকিউরেসি নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হতে পারে। সো দিস ইজ দ্য প্রসেস অফ রাইটিং মেজারমেন্টস ইন ফিজিক্স। বোঝা গেল? তো এই হচ্ছে মোটামুটি রুলগুলো, যে রুলগুলো আমি এক্সপ্লেইন করলাম উইথ এক্সাম্পল। তো আরও কিছু এক্সাম্পল নিলে আরও পরিষ্কার হবে। তো তোমরা বইতে দেখবে অনেক প্রবলেম দেওয়া আছে, সিগনিফিক্যান্ট ফিগার বের করতে বলেছে, তো তোমরা বের করে মিলিয়ে দেখবে ঠিক হচ্ছে কি না। কনফিউশন হলে অবশ্যই আমাকে জানাবে। তো চলো আমরা দুই একটা সংখ্যা নিয়ে একটু ট্রাই করে দেখা যেতেই পারে যে কোনটাতে কত সিগনিফিক্যান্ট ফিগার আছে। যেমন ধরো আমি একটা সংখ্যা নিচ্ছি, ধরো এই সংখ্যাটা 6.023 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা একটা ঘনত্বের মান 6.023 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো এই পরিমাপে সিগনিফিক্যান্ট ফিগার কয়টা? তো আমরা যে রুল শিখেছি খুবই ইজি, এটা নন জিরো ডিজিট সবই সিগনিফিক্যান্ট, তার মানে এটা তো সিগনিফিক্যান্ট হচ্ছেই, তার সঙ্গে এই জিরোটাও সিগনিফিক্যান্ট হবে বিকজ ইট ইজ ইন বিটুইন টু নন জিরো ডিজিটস। তো আমাদের রুল যেগুলো পড়েছি 1 বা 2 বা 3 ওর মধ্যেই আছে এই রুলগুলো। তো সেইখানে এই জিরোটা কিন্তু সিগনিফিক্যান্ট হয়ে যাচ্ছে। সো দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স ইন দিস ইজ 4। ওকে, আবার ধরো এরকম একটা পরিমাপ আছে 4200, কোনো একক টেকক নেই, তো এখানে সিগনিফিক্যান্ট ফিগার কয়টা? তো আমরা এইমাত্র রুল শিখলাম যে কোনো পরিমাপ থেকে প্রাপ্ত যদি মান হয় তাহলে ডান দিকের সংখ্যাগুলো, ডান দিকের শূন্যগুলো সিগনিফিক্যান্ট হয়, কিন্তু যদি এটা সংখ্যা হয়, শুধুই সংখ্যা হয়, তাহলে কিন্তু এখানে সিগনিফিক্যান্ট ফিগার হবে দুটো। এই ক্ষেত্রে দুটো আর কি, এই শূন্য দুটো তখন আর সিগনিফিক্যান্ট ফিগার হয় না। কোন রুলটা? এই যে এখানে যেটা বলেছিলাম। ওকে, আচ্ছা ধরো আরও একটা নেওয়া যাক। ধরো এরকম আছে 91.000 মিটার। এটা একটা পরিমাপ। এই পরিমাপে সিগনিফিক্যান্ট ফিগার কয়টা? তো অবভিয়াসলি এই তিনটা শূন্য কিন্তু সিগনিফিক্যান্ট, বিকজ এটা হচ্ছে দশমিক বিন্দু ডান দিকে আছে এবং এর পেছনে কোনো নন জিরো ডিজিটও নেই। তো অবভিয়াসলি এই তিনটা শূন্য সিগনিফিক্যান্ট, আর এই দুটো তো অবশ্যই। তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 5টা। আশা করি বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটিভাবে সিগনিফিক্যান্ট ফিগারের রুল, সিগনিফিক্যান্ট ফিগার কী করে কাউন্ট করতে হয়। তোমরা আরও প্র্যাকটিস করবে, তাহলে আরও পরিষ্কার হবে। এবার আমি যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার এর রেসপেক্টে কী করে আমরা মানে অ্যাডিশন করি, কী করে সাবট্রাকশন করি, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন করি। আসলে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন এতদিন আমরা যে মানে অ্যারিথমেটিকে যেভাবে করতাম, ফিজিক্সে কিন্তু একটুখানি মানে পার্থক্য আছে। কারণ তোমরা পরিমাপ থেকে প্রাপ্ত মান নিয়ে যখন সেইগুলোকে যোগ করবে বা বিয়োগ করবে বা গুণ করবে বা ভাগ করবে, তখন কিন্তু প্রাপ্ত যে মানটা, লাস্ট যে রেজাল্টটা, সেই রেজাল্টটা থেকে কিন্তু তোমার লেখার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমার যে মানগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করছো তাদের অ্যাকিউরেসির লেভেল কী ছিল, আর তোমার যে সংখ্যাটা লাস্টে আসলো তার অ্যাকিউরেসির লেভেল কি, দুটো যাতে সেম হয়। পরিষ্কার? তো তার কিছু রুল আছে, সেই রুলগুলো আমরা শিখবো এখন। ওকে চলো, ওকে তো চলো শুরু করি যে সিগনিফিক্যান্ট ফিগারের কথা চিন্তা করে কি করে আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন করতে হয়, তার রুল কি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, অর্থাৎ যোগ এবং বিয়োগের ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগারের রুলটা কি। তো দুটো নাম্বার ধরো আমরা অ্যাড করছি, দুটো নাম্বার অ্যাড করার পর ধরো নাম্বার দুটো এরকম 428.5, আরেকটা মনে করো 17.23। এই দুটো নাম্বারকে আমরা যখন অ্যাড করব তো আমাদের রেজাল্ট কত আসবে? এটা 3, এটা 7,
8 7 15 5 4 4। সো দিস ইজ দ্য রেজাল্ট, আমরা অ্যাড করলাম। ওকে, আচ্ছা এবার এই দুটো নাম্বারকেই আমরা যদি সাবট্রাক্ট করি, ধরো 428.5 আর 17.23, তো কত আসবে? 72114। ওকে, এবার আমরা অ্যান্সার কি লিখব? অ্যান্সার কি এটাই লিখব? যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে এটাই লিখব, নাকি সিগনিফিক্যান্ট ফিগারের রেসপেক্টে লিখতে হবে? অবশ্যই সিগনিফিক্যান্ট ফিগারের রেসপেক্টে লিখতে হবে। অর্থাৎ তোমাকে কি করতে হবে? দেখতে হবে যে যে দুটো সংখ্যা বা যে তিনটে সংখ্যা, মানে যে ডেটাগুলো দিয়ে তুমি কাজ করছো তাদের মধ্যে দশমিকের পরে আফটার দ্য ডেসিমাল পয়েন্ট সর্বনিম্ন অঙ্ক সংখ্যা কত আছে। দেখো আমি এই দুটো তথ্য নিয়ে কাজ করছিলাম, তার মধ্যে দশমিকের পরে এখানে আছে এক ঘর, এখানে আছে দুই ঘর, একটা ডিজিট, দুটো ডিজিট, তো এটাতে কম আছে একটা, তাহলে আমার কিন্তু উত্তরেও কত রাখতে হবে? আমার উত্তরটা লিখতে হবে দিস ইজ ইকুয়াল টু 444.7। বোঝা গেল? আচ্ছা, এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রে লিখতে হবে 411.3। এবার এই জায়গাটা একটু তোমাকে বুঝতে হবে যে এখানে কিন্তু আমরা রাউন্ড অফ করেছি, এটাও কিন্তু রাউন্ড অফ করা হয়েছে, এটাও কিন্তু রাউন্ড অফ করা হয়েছে। রাউন্ড অফের আবার রুল আছে। রাউন্ড অফ মানে বুঝতে পারছো, আমাকে তো দশমিকের পরে তো আমি এক ঘর রাখতে হবে, আমাকে এখানে আছে দুই ঘর, তাহলে এটাকে আমি বাদ দিয়েছি, এখানে আমি এটাকে বাদ দিয়েছি। এবার বাদ দেওয়ার ক্ষেত্রে রুল কি? তোমরা ছোটোবেলা থেকে শিখে আসছো যে আসন্ন মানের যে রুল সেটা আমরা ইউজ করেছি। যদি এই সংখ্যাটা 5-এর বড় হয় তাহলে অ্যাজ ইট ইজ, 5-এর যদি বড় হয় তাহলে পরে এক যোগ করতে হবে, আর 5-এর যদি ছোট হয় তাহলে যেমন আছে তেমনই থাকবে। তো এটা 3 ছিল, এই ক্ষেত্রে আমরা কি করেছি? 0.7 লিখেছি। এখানে 7 ছিল, সেই জন্য এটাকে আমরা কি করলাম? 2 + 1 3 করে দিলাম। আচ্ছা, এবার এই রুলের মধ্যেও আবার একটা সমস্যা আছে। এই রুলের মধ্যে এখানে আরেকটা রুল আছে যেটা তোমরা হয়তো জানো না, সেটা হচ্ছে এটা যদি 5 হয় তাহলে কি হবে, অর্থাৎ এটা যদি 7-5 হতো বা এটা যদি 2-5 হতো তখন কি করব তার রুলটা একটু পরে বলি। ওকে, আচ্ছা, তো আপাতত এইটা হচ্ছে নিয়ম যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে দেখতে হবে যে তোমার যে সংখ্যাগুলো নিয়ে যোগ বিয়োগ করছো তাদের মধ্যে দশমিকের পরে সর্বনিম্ন অঙ্ক সংখ্যা কত। সেটা যদি 1 হয় তাহলে তোমার উত্তরেও রাখতে হবে একটা সংখ্যা দশমিকের পরে, বেশি রাখা যাবে না। 2 হলে 2টা, 3 হলে যতগুলো থাকবে দশমিকের পরে মিনিমাম অঙ্ক সংখ্যা যত থাকবে তোমার অ্যান্সারেও তাই রাখতে হবে, তার বেশি তুমি রাখতে পারবে না। এবার এর কারণটা একটু বোঝো। কারণটা এটা, ধরো এই ডেটাগুলো হচ্ছে, এই যে তথ্যগুলো যেগুলো নিয়ে তুমি কাজ করছো সেগুলো হচ্ছে একটা শিকলের, এই যে এইগুলো মানে এক একটা লুপ, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তো এগুলোকে দিয়ে একটা চেন তৈরি হচ্ছে, তাই তো? শিকলটা তৈরি হচ্ছে। এবার এই চেনগুলোর মধ্যে ধরো সবার স্ট্রেংথ ইকুয়াল না, কেউ স্ট্রং, কেউ দুর্বল, কেউ খুব দুর্বল, কেউ মাঝারি মানের স্ট্রং। তাহলে এগুলোকে দিয়ে আমি যখন চেনটা তৈরি করব তখন এই চেনটার স্ট্রেংথ কত হবে? এই চেনটার স্ট্রেংথ আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এর মধ্যে যেটা দুর্বলতম আছে মানে ম্যাক্সিমাম তার সমান হবে, তার বেশি কি হতে পারে? ভাবো একটু। এবার যদি এই চেনটাকে টেনে আমি টান দিই দুই পাশ থেকে, তাহলে কোনটা সবার আগে ছিঁড়বে? যেটা দুর্বলতম। তাহলে এই চেনের স্ট্রেংথ কোনটাকে দিয়ে বিচার হবে? যেটা এদের মধ্যে সবচেয়ে দুর্বল। এইটাই হচ্ছে বেসিস। এই যে নিয়মগুলো তৈরি হয়েছে তার বেসিস হচ্ছে এটা। এই যে তথ্যগুলোকে নিয়ে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করছো, তারা হচ্ছে এই চেনের এই যে এক একটা লুপের মতো, বুঝতে পারছো? এবার এই লুপের মধ্যে সবচেয়ে দুর্বল যেটা, তোমার উত্তর, তোমার লাস্ট রেজাল্ট হচ্ছে চেইনটা, কারণ এদেরকে দিয়ে তৈরি হয়েছে। তো সেই চেইনটার যে স্ট্রেংথ সেটা ওই দুর্বলতম যেটা তার স্ট্রেংথের সমান। আমরা এই বেসিসটাকে, এই কথাটাকে এখানে কাজে লাগাচ্ছি, বুঝতে পারছো এই নীতিটাকে? সেই জন্য দেখো এটা, এই যে দুটো পরিমাপ, এই দুটোর মধ্যে দুর্বলতম এটা, কারণ এর দশমিকের পরে অঙ্ক সংখ্যা একটা, সুতরাং আমার উত্তরে এটাই রাখতে হবে। পরিষ্কার কথা? তো গুণ ভাগের ক্ষেত্রেও একই রুল, কিন্তু সেখানে দশমিকের পরের অঙ্ক সংখ্যা না দেখে সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগারটাই দেখি। তো চলো গুণ ভাগের রুলটা এবার দেখে নেই। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশনের রুল।
আচ্ছা, মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রে কি হবে দেখো, ধরো দুটো সংখ্যাকে তুমি গুণ করছো, যে দুটো সংখ্যা হচ্ছে মনে করো এরকম যে 4.2 আর 6.28 গুণ করছো, কত হবে গুণ করলে? চলো করি। আচ্ছা, এটা নিচে লিখলে বোধহয় গুণ করতে সুবিধা হবে, এখানে করি। 6.28 আর 4.2, 8 দুগুণ 16, 6, 2 দুগুণ 4 আর 1 5, 6 দুগুণ 12, 4 8 32, 2, 4 দুগুণ 8, 8 আর 3 11, 1 হাতে হচ্ছে 1, 4 6 24 আর 1 25, 6 5 2 7, 3 5 আর 1 6, 2 1 2 3। ঠিক আছে তো? দেখো একটু, 8 দুগুণ 16, 6, 2 দুগুণ 4 আর 1 5, 6 দুগুণ 12, 4 8 32, 2 হাতে 3, 4 দুগুণ 8 আর 3 11, 1 হাতে হচ্ছে 1, 4 6 24 25, 6 5 2 7, 2 আর 1 3, 5 আর 1 6, 2, 3 ঘর পরে দশমিক। তো এটা হচ্ছে তোমার রেজাল্ট আসলো এই দুটো সংখ্যাকে গুণ করে। ফর এক্সাম্পল, মনে করো এটা তোমাকে আয়তাকার শীট দেওয়া হয়েছে, ধরো এটার লেন্থ হচ্ছে এটা 6.28 সেন্টিমিটার আর ব্রেডথ মানে প্রস্থ 4.2 সেন্টিমিটার। তো তোমাকে বললো যে এটার ক্ষেত্রফল কত বলো তো, তুমি গুণ করলা লেন্থ ইন্টু ব্রেডথ মানে এরিয়া, গুণ করে এটা পেলা এত সেন্টিমিটার স্কোয়ার। এবার প্রশ্ন উত্তর কি তুমি এটাই লিখবে? দ্য অ্যান্সার ইজ নো। উত্তর তোমাকে লিখতে হবে দিস ইজ নিয়ারলি ইকুয়াল টু 26 সেন্টিমিটার স্কোয়ার। কেন? কারণ তুমি যে তথ্যগুলো নিয়ে কাজ করলে, যে দুটো তথ্যকে গুণ করলে, তাদের মধ্যে লিস্ট সিগনিফিক্যান্ট ফিগার এটাতে আছে কত? 2। তাহলে তোমার উত্তরেও কিন্তু 2 এর বেশি সিগনিফিক্যান্ট ফিগার থাকা চলবে না, কারণ তোমার উত্তরটা এর চাইতে বেশি অ্যাকুরেট হতেই পারে না। যেটা আমি এইখানে উদাহরণ দিয়ে বললাম, একটা চেনের মধ্যে দুর্বলতম অংশ যেটা, তার তুলনায় চেনটা তো স্ট্রং হতে পারে না। হতে পারে কি? পারে না। একটু চিন্তা করলেই বুঝতে পারবে। দেয়ারফর তোমার ডেটাগুলোর মধ্যে দুর্বলতম এটা, সুতরাং এর যা স্ট্রেংথ তোমার কিন্তু অ্যান্সারেরও স্ট্রেংথ তাই হবে। তার মানে অ্যাকিউরেসি লেভেল এটারও যা, এটারও তাই। এটারও সিগনিফিক্যান্ট ফিগার 2, এটারও সিগনিফিক্যান্ট ফিগার 2 রাখতে হবে। 2 রাখতে গিয়ে তোমাকে অ্যাপ্রক্সিমেশন নিতে হবে, রাউন্ড অফ করতে হবে। তো রাউন্ড অফ করেছি আমরা, 3 ছিল <5, সেই জন্য এটাকে 26ই রেখে দিয়েছি। যদি এটা 3 না থেকে 6 থাকতো, 7 থাকতো, 8 থাকতো, 9 থাকতো, তাহলে এটা 6টাকে আমরা 7 করে দিতাম, তখন এটা হয়ে যেত 27। কথা বোঝাতে পারলাম? আচ্ছা, ডিভিশনের ক্ষেত্রেও একই রুল। তোমাকে যদি ডিভাইড করতে দেওয়া হয়, ধরো এই দুটো সংখ্যায় আমরা যদি ডিভাইড করতাম, তাহলে যে রেজাল্টটা আসতো সেই রেজাল্টটাতেও সেম রুল অ্যাপ্লিকেবল। অর্থাৎ তুমি যে দুটোকে নিয়ে বা যে সংখ্যাগুলোকে নিয়ে কাজ করছো, তাদের মধ্যে লিস্ট নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার যেটা, তোমার অ্যান্সারেও তাই রাখতে হবে। ওকে, বারবার বলছি, ভিত্তিটা হচ্ছে এটা। অর্থাৎ একটা চেনের দুর্বলতম অংশের চাইতে চেনটা কোনোদিনও স্ট্রং হতে পারে না। দেয়ারফর তুমি কোনো একাধিক তথ্য নিয়ে যখন গুণ ভাগ যোগ বিয়োগ এগুলো করবে, তখন তাদের মধ্যে দুর্বলতম যেটা, তার তুলনায় তোমার লাস্ট রেজাল্ট বা এন্ড প্রোডাক্টটা বেশি অ্যাকুরেট হতে পারে না। তার অ্যাকুরেসির তুলনায় তোমার লাস্ট রেজাল্ট বেশি অ্যাকুরেট কখনোই হতে পারে না, পারে কি? ওকে, দ্যাটস ওয়াই এই রুলগুলো এসছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো এই হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার, মোটামুটিভাবে কমপ্লিট হলো। সিগনিফিক্যান্ট ফিগারের যা নিয়মকানুন ছিল আমি বলে দিলাম। আচ্ছা, একটা কথা এখানে বলিনি, সেটা হচ্ছে যে যদি 5 থাকে রাউন্ড অফ করার সময়, রাউন্ড অফের রুল বললাম, রাউন্ড অফের রুল তো তোমরা সবাই জানো ছোটোবেলা থেকেই। কিন্তু যদি 5 থাকে, মনে করো এরকম আছে 445.75, এবার এইটাকে আমি কি লিখব? ওকে, তো তারও রুল আছে, সেই রুলটা এবার বলছি। ওকে ওকে তো এটার রুলটা হচ্ছে যে তুমি ধরো এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাতে ধরো তুমি এই অবধি লিখতে চাও, অর্থাৎ ডেসিমাল প্লেসের পরে তুমি 1 ঘর লিখতে চাও। সেই ক্ষেত্রে যদি যে ডিজিটটাকে তুমি ছেড়ে দিচ্ছ সেটা যদি 5 হয়, তাহলে রুল কি? তো রুল হচ্ছে, প্রথম রুল যেটা, সেটা হচ্ছে এই 5-এর পরে যদি কিছু থাকে তাহলে একরকম রুল। পরে যদি নন জিরো ডিজিট থাকে, নন জিরো ডিজিট যদি থাকে, ধরো এখানে একটা 2 আছে মনে করো, ধরে নিলাম, হুইচ ইজ এ নন জিরো ডিজিট, তাহলে তোমাকে এটা লিখতে হবে 445.8। অর্থাৎ তুমি যে ডিজিটটাকে ড্রপ করছো সেটা যদি 5 হয় এবং 5-এর পরে যদি নন জিরো ডিজিট থাকে, তাহলে পরে তোমার এটার সাথে 1 অ্যাড হবে। ওকে,
তো যদি যে ডিজিটটাকে তুমি ড্রপ করছো সেটা যদি 5 হয় এবং 5-এর পরে যদি নন জিরো ডিজিট থাকে, তাহলে সিম্পলি তুমি লাস্ট ডিজিটে 1 অ্যাড করবে, আর কিছু দেখার দরকার নেই। মানে 5 যদি থাকে 5-এর পরেরটা দেখবে 5-এর পরে কত আছে। এবার একটা প্রশ্ন আসতে পারে যে 5-এর পরে কিছু নাও থাকতে পারে, ধরো এখানে কিছু নেই, তো এখানে যদি কিছু না থাকে তাহলে রুল আবার আলাদা। পরিষ্কার? এখানে যদি কিছু না থাকে তাহলে দেখবে যে এই সংখ্যাটা, যে সংখ্যাটাকে তুমি লাস্ট ডিজিট যেটা তোমার, সেটা অড নাকি ইভেন। যদি ইভেন হয়, এটা যদি ইভেন হয় তাহলে অ্যাজ ইট ইজ থাকবে, আর যদি অড হয় তাহলে পরে 1 অ্যাড হবে। কথা বোঝা গেল? একটা এক্সাম্পল নেই। ধরো এরকম আছে 445.75। এবার তোমাকে হয়তো এই অবধি লিখতে হবে, এটাকে ছাড়তে হবে। তো তুমি কি করবে? এটা হবে নিয়ারলি ইকুয়াল টু 445.8। কোন রুল? এখনই বললাম যে 5 আছে, 5-এর পরে কিচ্ছু নেই। 5-এর পরে কিছু না থাকলেও এই রুলটা অ্যাপ্লিকেবল। 5-এর পরে যদি 0 থাকে তবুও এই রুল অ্যাপ্লিকেবল। আর যদি 5-এর পরে নন জিরো ডিজিট থাকে তাহলে এই রুলটা অ্যাপ্লিকেবল। কথা বোঝা গেল? পরিষ্কার? নন জিরো যদি থাকে তাহলে কিচ্ছু দেখতে হবে না, এটা অড না ইভেন কিচ্ছু দেখতে হবে না, 1 অ্যাড করে দাও, শেষ। আর যদি 5-এর পরে কিছু না থাকে বা 0 থাকে তাহলে এই সংখ্যাটা অড হলে 1 অ্যাড করবে। আর যদি এই সংখ্যাটা ইভেন হয়, ধরো এরকম আছে 445.65 অথবা 650, ইন দ্যাট কেস ইট উইল বি 445.6। বোঝা যাচ্ছে? আমি এই রুলটা আরেকটু পরিষ্কার করে দিতে চাই। সেটা হচ্ছে যে তুমি যদি দেখো যে পর্যন্ত তুমি লিখতে চাচ্ছ তার পরের সংখ্যাটা 5 আছে, তো কনফিউশন, 5 থাকলে কি করব, 5-এর বেশি থাকলে কি হয়, 5-এর কম থাকলে কি হয়, সেটা আমরা সবাই জানি। 5 থাকলে কনফিউশন, 5 থাকলে কি করবে? 5 থাকলে দেখবে যে 5-এর পরে কে আছে, ওই 5-এর পরে কে আছে, ওই 5-এর পরে কি কি থাকতে পারে। এই যে 5, তুমি যেখানে ছাড়ছো এই যে 5-এর পরে 0 থাকতে পারে অথবা কোনো নন জিরো ডিজিটও থাকতে পারে, 2 3 4 5 6 8 9 অবধি থাকতে পারে, 1 2 3 থেকে মানে 9 অবধি থাকতে পারে, অথবা 0 থাকতে পারে। তো যদি কোনো নন জিরো ডিজিট থাকে, জিরোর কথাটা পরে বলি, যদি 5-এর পরে কোনো নন জিরো ডিজিট থাকে তাহলে সরাসরি 1 অ্যাড করে দেবে। ওকে? 7 থাকলে 8, 2 থাকলে 3, 4 থাকলে 5 করে দিলে, অ্যাড করে দিলে, আর কোনো কনফিউশন নেই। যদি দেখো যে 0 আছে 5-এর পরে, অথবা 5-এর পরে কিছুই নেই, তিনটা অপশান হতে পারে, 5-এর পরে হয় কিচ্ছু নেই, অথবা 0, অথবা নন জিরো, তাই না? নন জিরো থাকলে কি হবে? সরাসরি 1 অ্যাড করে দিলে, শেষ। যদি 0 থাকে অথবা কিছু না থাকে তাহলে দেখবে যে 5-এর আগে যাকে তুমি মানে লাস্ট লিখছো সেই সংখ্যাটা কে, সেই সংখ্যাটা কি অড না ইভেন। যদি অড হয় তাহলে 1 অ্যাড করবে, যদি ইভেন হয় তাহলে কিচ্ছু করতে হবে না, যেমন আছে তেমনই থাকবে। আশা করি এবার ক্লিয়ার হয়েছে। অর্থাৎ যদি 5 হয় তাহলে পরে 5-এর পরের সংখ্যা দেখতে হবে, 0 থাকতে পারে, নন জিরো থাকতে পারে, কিছু নাও থাকতে পারে। নন জিরো থাকলে সরাসরি 1 অ্যাড করতে হবে, 0 বা কিছু যদি না থাকে তাহলে অড হলে সামনের সংখ্যাটা মানে 5-এর আগের সংখ্যাটা যদি অড হয় তাহলে 1 অ্যাড হবে, যদি ইভেন হয়, যেমন এই ক্ষেত্রে ইভেন ছিল, জোড় সংখ্যা ছিল, এই ক্ষেত্রে কিচ্ছু অ্যাড করতে হবে, মানে যেমন আছে তেমনই থাকবে। এই হচ্ছে সিগনিফিকেন্ট ফিগারের সমস্ত রুল। তো আশা করি বুঝতে পেরেছো। এবার এখানকার যা প্রবলেম আছে সেগুলো একটু ট্রাই করবে, এগুলো সিম্পল প্রবলেমই হয়, কোনো অসুবিধা হওয়ার কথা না। ওকে, এবার আমরা মুভ করব নেক্সট পার্টে। এই ডিসকাশনের নেক্সট পার্টে আমি কি করব বলেছিলাম যে আমরা কিছু প্রবলেম, সিলেক্টেড প্রবলেম নেব এই চ্যাপ্টারের এবং সলভ করব। তো চলো সেখানে চলে যাচ্ছি এবার। ওকে, তো চলে যাচ্ছি প্রবলেমে। প্রবলেম নাম্বার 1, প্রবলেম নাম্বার 1 এটা ছায়ার বইতে আছে। প্রবলেমটা হচ্ছে এরকম যে একটা সরল দোলক আছে, তো সরল দোলকের যে পর্যায়কাল এবং কার্যকর দৈর্ঘ্য এই দুটো পরিমাপ করা হয়েছে। সরল দোলক তোমরা জানো, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে ওর কার্যকর দৈর্ঘ্য। তো এটা সরল দোলগতি সম্পন্ন করছে এরকম। তো এর পর্যায়কালের সূত্র আমরা জানি কী হয়, 2π√L/g। এটা ডাইমেনশনাল অ্যানালিসিসে আমি বলেছিলাম, এই ফর্মুলাটা আমরা প্রুফও করেছিলাম। সেখানে ডাইমেনশনাল অ্যানালিসিসে আমি বলেছিলাম যে এই 2πটা আসে না ওখানে, ওটা ডাইমেনশনাল অ্যানালিসিসের লিমিটেশন ছিল। তো বিষয়টা হচ্ছে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে সরল দোলকের পর্যায়কাল পরিমাপ করতে গিয়ে
আমরা পরিমাপ করেছি আর কি, পরিমাপ করেছি পর্যায়কাল এবং এল, এই দুটো পরিমাপ করাতে আমাদের ত্রুটি হয়েছে। তো ত্রুটিগুলোর মান দেওয়া আছে, সেটা হচ্ছে এল পরিমাপ করতে আমাদের ত্রুটি হয়েছে 1%, এবং পর্যায়কাল পরিমাপ করতে আমাদের ত্রুটি হয়েছে 2%। ওকে, প্রশ্ন করেছে তাহলে অভিকর্ষজ ত্বরণ জি এর পরিমাপের ত্রুটি কত? বোঝা গেল কোশ্চেনটা? একটা সরল দোলকের আমরা পর্যায়কাল এবং কার্যকর দৈর্ঘ্য পরিমাপ করেছি এবং দুটোতেই ত্রুটি আছে। কার্যকর দৈর্ঘ্য পরিমাপ করতে 1% এবং পর্যায়কাল পরিমাপ করতে 2% ত্রুটি হলে জি এর পরিমাপে ত্রুটি কত? তো কি করে করব দেখো, টি ইকুয়াল টু আমরা লিখছি 2π√L/g। তো প্রথমে আমরা জি এর একটা ফর্মুলা তৈরি করে নিই। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, 4π² L/g। সো জি উইল বি 4π² L/t²। এবার আমরা যে আমাদের ত্রুটির ফর্মুলা কি, ΔG/g ইজ ইকুয়াল টু, এটা আসবে না কারণ এটা কনস্ট্যান্ট, তাহলে হবে ΔL/L প্লাস 2 ইন্টু ΔT/t। আমরা জানি এটা, তাই না? তো চলো বসিয়ে দেই। আচ্ছা, আমাকে পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে পার্সেন্টেজে করব। তাহলে এটাকে তুমি পার্সেন্টেজ করে দাও, বোথ সাইডেই করতে হবে। ΔG/g ইন্টু 100% ইকুয়াল টু ΔL/L ইন্টু 100% প্লাস 2 ইন্টু ΔT/t ইন্টু 100%। তো এটা কত, 1%, প্লাস এটা কত, 2%। সো দ্য অ্যান্সার ইজ 5%। ওকে, তো এখানে আমরা একটা কমন, এই অঙ্কটা আমি কেন নিলাম, কারণ এখানে আমরা একটা কমন মিস্টেক করি। সেই মিস্টেকটা হচ্ছে অনেকে কি করে, এই অঙ্কটাকে এইভাবে করে, ΔT/t ইকুয়াল টু হাফ ইন্টু ΔL/L প্লাস হাফ ইন্টু ΔG/g, এভাবে অনেকে করার চেষ্টা করে। অর্থাৎ এটাকে অনেকে এইভাবে লেখে, ΔT/t ইকুয়াল টু এল এর পাওয়ার কত, হাফ ΔL/L হাফ ΔG/g, জিরো পাওয়ার হাফ, মানে মাইনাস হাফ থাকলেও তো এররের ক্ষেত্রে প্লাস হাফই হয়। আচ্ছা, ওকে। তো এটা করতে গিয়ে এবার আমরা কি করি, ΔG/g বের করতে গিয়ে এটাকে ওই পাশে নিয়ে গিয়ে মাইনাস করে দিই। তো এখানে একটা ভুল হয়। কি ভুল হয়, আমরা কিন্তু শিখেছি এটা, যে এররে কিন্তু কোনোদিনও এরর কিন্তু মাইনাস হয় না। বোঝা গেল? তো রাইট প্রসেস হচ্ছে, যার এরর বের করতে হবে তার আগে ফর্মুলা তৈরি করো। আমরা জি এর এরর বের করতে বলেছে আমাদের, তো আমাদের জি এর ফর্মুলা তৈরি করে নিলাম। তারপরে তুমি এররের যে প্রিন্সিপাল কি হয় আমরা জানি, যে রিলেটিভ এররগুলো কিভাবে অ্যাড হয়, সেই রুল আমরা অ্যাপ্লাই করেছি এখানে। অ্যাপ্লাই করলেই বেরিয়ে যাবে। ওকে, সো দিস ওয়াজ প্রবলেম নাম্বার 1। এবার চলে যাব আরেকটা প্রবলেম, চলো। আচ্ছা, সেকেন্ড প্রবলেম যেটা, সেটাও তোমাদের বইতেই আছে, ছায়ার বইতে আছে এবং এনসিইআরটিতেও আছে। তো প্রবলেমটা এই পেন্ডুলাম রিলেটেড, সেই জন্য আমি একসাথে নিয়েছি দুটো প্রবলেম। তো এটাতে বলেছে যে এল মেজার করা হয়েছে এবং এল এর ভ্যালু যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 20.0 সেন্টিমিটার, এবং এটা যে স্কেল দিয়ে বা যা দিয়ে মাপা হয়েছে তার অ্যাকিউরেসি হচ্ছে 1 মিলিমিটার। অ্যাকিউরেসি মানে এটা হচ্ছে ওই যন্ত্রের লিস্ট কাউন্ট, ওই যন্ত্র দিয়ে মিনিমাম 1 মিলিমিটার দৈর্ঘ্য মাপা সম্ভব, এটাকে অ্যাকিউরেসি বলে, লিস্ট কাউন্টও বলে। ওকে, আর টাইম পিরিয়ড ফর 100 অসিলেশনস কাউন্ট করা হয়েছে, 100টা অসিলেশন, n ইকুয়াল টু 100, এবং তাতে টোটাল টাইম যেটা লেগেছে সেই টোটাল টাইমটাকে আমি স্মল টি লিখলাম, দ্যাট ইজ 90 সেকেন্ড, এবং এটা একটা রিস্ট ওয়াচ দিয়ে মেজার করা হয়েছে, এবং এই রিস্ট ওয়াচের যে অ্যাকিউরেসি সেটা হচ্ছে 1 সেকেন্ড, বা রিজলিউশন সেটা হচ্ছে 1 সেকেন্ড। রিজলিউশন বলে, লিস্ট কাউন্ট বলে, যাই বলো, অ্যাকিউরেসিও বলে। তো 1 সেকেন্ড হচ্ছে মিনিমাম মেজার করতে পারে এই রিস্ট ওয়াচটা। ওকে, কোশ্চেন হচ্ছে তাহলে জি এর ভ্যালুর অ্যাকিউরেসি কত? তার মানে সোজা কথায় যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে ΔG/g ইন্টু 100%, এটা কত? বোঝা গেল? তোমার এল কত পেয়েছো তুমি, 20 সেন্টিমিটার, এবং এটার যে যন্ত্র দিয়ে মাপা হয়েছে তার অ্যাকিউরেসি হচ্ছে 1 মিলিমিটার, টাইম পিরিয়ড মাপা হয়েছে 100 অসিলেশনের, 100 বার দোলনের টোটাল টাইম হচ্ছে 90 সেকেন্ড, এবং যে যন্ত্র মানে ওয়াচ দিয়ে মাপা হয়েছে তার রেজলিউশন হচ্ছে 1 সেকেন্ড। তোমাকে বলছে তাহলে জি এর পরিমাপের
অ্যাকিউরেসি কত, অ্যাকিউরেসি মানে এখানে বলতে চেয়েছে যে শতকরা ত্রুটি কত পার্সেন্ট, শতকরা ত্রুটি কত। ওকে, তো চলো করা যাক। আমরা এই ফর্মুলাটাই নিয়ে নেব। হ্যাঁ, জি এর যেহেতু বের করতে বলেছে তাহলে আমাকে এই ফর্মুলাটা তৈরি করে নিতে হবে। তো এখানে আমার করাই আছে, সুতরাং আবার নতুন করে আর করবো না, তাহলে একবারে আমি এই ফর্মুলা দিয়েই স্টার্ট করছি। তো চলো, আমাদের ফর্মুলা কি ছিল? আমাদের ফর্মুলা ছিল জি ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল ডিভাইডেড বাই টি স্কোয়ার। দেয়ারফোর ডেল্টা জি বাই জি ইকুয়াল টু ডেল্টা এল বাই এল প্লাস 2 ইন্টু ডেল্টা টি বাই টি। ডেল্টা এল বাই এল কত বসাবে? ডেল্টা এল মানে হচ্ছে ওই যে রেজলিউশন দেওয়া আছে না, ওটা 1 মিলিমিটার ছিল, তাহলে 0.1 একই এককে বসাতে হবে। এটা 20.0 ছিল সেন্টিমিটারে, এটাও সেন্টিমিটারে বসালাম। 2 ইন্টু ডেল্টা টি কত ছিল? 1 সেকেন্ড। আর ইসে কত ছিল, টাইম পিরিয়ড যেটা মেজার করেছো কত ছিল? 90। 90তে তোমার ভুল হতে পারে কতটা? 1 সেকেন্ড। ওকে, দেয়ারফোর ডেল্টা টির জায়গায় আমি 1, এই জায়গাটা ভালো করে খেয়াল করবে। ডেল্টা টি তুমি টোটাল টাইম মেপেছো 90 সেকেন্ড, 90 সেকেন্ড মাপতে তুমি যে যন্ত্রটা দিয়ে মেপেছো সেই যন্ত্রের রেজলিউশন 1 সেকেন্ড, তাহলে তোমার ম্যাক্সিমাম এরার ওখানে কত থাকতে পারে? 1 সেকেন্ড। দেয়ারফোর ডেল্টা টির জায়গায় 1 সেকেন্ড বসালাম আর টাইমের জায়গায় 90 বসালাম। সো এটা যদি আমরা হিসাব করি তাহলে এটা হিসাব করলে পরে আসবে 0.027। দেয়ারফোর পার্সেন্টেজ এরার অর অ্যাকিউরেসি যাই বলো না কেন will be equal to 0.027 into 100%. So it will be 2.7%. এখন একটা জিনিস দেখো যে এই 2.7%টাকে আমরা কিন্তু রাউন্ড অফ করতে পারি, এটাকে রাউন্ড অফ করে লিখতে পারি 3%। আচ্ছা, এবার প্রবলেম নাম্বার 3, এটাও হয়তো সম্ভবত তোমাদের বইতেই আছে। তো এই প্রবলেমটাতে বলেছে যে in an experiment the values of two resistances are measured to be as, দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে। একটা হচ্ছে তোমার R1 ইকুয়াল টু 5 প্লাস মাইনাস 0.2 কিলো ওহম, আরেকটা দেওয়া আছে R2 ইকুয়াল টু 10 প্লাস মাইনাস 0.1 কিলো ওহম দেওয়া আছে। এবার বলছে যে find the values of total resistance in series and parallel with limits of possible percentage error in each case। কথা বলেছে যে সিরিজ আর প্যারালেলের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। এদেরকে যদি আমি শ্রেণীতে এবং সমান্তরালে যুক্ত করি তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, পসিবল পার্সেন্টেজ এরর সহ ভ্যালুটা লিখতে বলেছে। ওকে, তো চলো এখানে চলে আসি। প্রথমত সিরিজের ফর্মুলা কি হবে? আমরা যদি এদেরকে শ্রেণীতে যুক্ত করি তাহলে তুল্য রোধ হয় RS ইকুয়াল টু R1 প্লাস R2, তাই না? দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে RS এর মধ্যে ত্রুটি থাকবে, তাহলে RS প্লাস, এটা কিন্তু ফর্মুলা। ওকে, এবার প্লাস মাইনাস ডেল্টা RS ইকুয়াল টু R1 প্লাস মাইনাস ডেল্টা R1 প্লাস R2 প্লাস মাইনাস ডেল্টা R2। বোঝা যাচ্ছে? সো দিস ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 আর এদিকে প্লাস মাইনাস ডেল্টা R1 প্লাস মাইনাস ডেল্টা R2। আমরা একদম ফান্ডামেন্টাল থেকে আসলাম আর কি, যে ফর্মুলা, সিরিজের ফর্মুলা তো প্লাস হয়, তো প্লাস যখন হয় দেখো তুমি এমনিতেও করতে পারতে, অর্থাৎ যখন আমরা এক্স ইকুয়াল টু এ প্লাস বি এই টাইপের কোনো ফর্মুলা নিয়ে কাজ করি তখন আমরা জানি যে অ্যাবসোলিউট এরারটা অ্যাড হয়ে যায়, অ্যাবসোলিউট এরার অ্যাড হয়, তাই না? তো এই ক্ষেত্রে তুমি আলাদা আলাদাভাবেও করতে পারতে, আমরা এখানে আলাদা আলাদাভাবে করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে RS ইকুয়াল টু কত লিখবো আমি? RS ইকুয়াল টু লিখবো R1 প্লাস R2, আর ডেল্টা RS কত লিখবো? ডেল্টা RS মানে হচ্ছে ম্যাক্সিমাম যেটা এরার RS এর, সেটা হচ্ছে তোমার ডেল্টা R1 প্লাস ডেল্টা R2, তাই না? সো ইট উইল বি 15 ওহম, R1 R2-র ভ্যালু 5 আর 10 15 কিলো ওহম, আর এটা হয়ে যাবে হচ্ছে তোমার 0.2 প্লাস 0.1 কিলো ওহম ইকুয়াল টু 0.3 কিলো ওহম। দেয়ারফোর পার্সেন্টেজ এরর বের করে নাও RS এর কত হচ্ছে 0.3 ডিভাইডেড বাই 15 ইন্টু 100%। সো 30/15
দ্যাট ইজ ইকুয়াল টু 2%। হয়ে গেল। তাহলে তুমি শ্রেণী সমবায়ের তুল্য রোধ তুমি কত লিখবে? তুমি শ্রেণী সমবায়ের তুল্য রোধ এইভাবে লিখবে, দেয়ারফোর RS ইকুয়াল টু 15 প্লাস মাইনাস 2% কিলো। এভাবে লিখে দাও, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা এবার আসি প্যারালেল। প্যারালেলটা একটু ভালো করে ফলো করবে, কারণ প্যারালেলটা একটু ক্রিটিক্যাল। প্যারালেলে কি আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে RP ইকুয়াল টু R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এবার দেখো এক্ষেত্রে এই দুটো মাল্টিপ্লাই ফর্মে আছে উপরে, আর নিচে আবার আছে প্লাস ফর্মে। তো এখানে কিন্তু আরপির এরর বের করা একটু অসুবিধাজনক। তার জন্য আমি কি করব, এইটাকে আমি চেঞ্জ করে এটাকে RS করে দিলাম। করতে পারি, কারণ R1 প্লাস R2 মানে তো RS, ঠিক কি না? এবার সুবিধা হবে, দেখো দেয়ারফর উই মে রাইট, গুণভাগ এরকম যদি থাকে তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে ডেল্টা আরপি বাই আরপি ইকুয়াল টু ডেল্টা R1 বাই R1 প্লাস ডেল্টা R2 বাই R2 প্লাস ডেল্টা RS বাই RS। এবার করে নাও, ডেল্টা R1 কত ছিল আমাদের? 0.2, আর এটা 5, তাহলে এটা 0.2 বাই 5, এটা 0.1 বাই 10, আর এটা এখনই বের করলাম কত, এই যে কোথায় গেল, 0.3 বাই 15। বোঝা গেল? তাহলে এটা কত আসবে? এটা আসবে 0.04, এটা আসবে 0.01, এটা আসবে 0.02, ঠিক কি না? তো চলো আমরা সেটাকে পরে পার্সেন্টেজ করে দেব। তো দেখো কত আসলো, দেয়ারফর ডেল্টা আরপি বাই আরপি ইজ ইকুয়াল টু 0.04 প্লাস 0.01 প্লাস 0.02 equal to 0.07, therefore delta RP by RP into 100% equal to একবারে লিখলাম 7%। ক্লিয়ার? তাহলে আরপির ভ্যালুটা তুমি যখন লিখবে উইথ এরার, কিভাবে লিখবে? ম্যাক্সিমাম পসিবল পার্সেন্টেজ এরার সহ যখন লিখবে, তখন আগে আরপির এই ভ্যালুটা বের করে নাও। আরপির এই ভ্যালুটা কত? R1 R2 বাই R1 প্লাস R2, এটা হচ্ছে অরিজিনাল ভ্যালুটা, দ্যাট ইজ 5 into 10 divided by 5 plus 10 plus minus 7% ওহম, কিলো ওহম। এটা কত হয়? 50 বাই 15, 50 বাই 15 মানে কত? 50 বাই 15 প্লাস মাইনাস 7% কিলো ওহম। এটা হয়ে যাচ্ছে তোমার 10 বাই 3, তার মানে 3.33 প্লাস মাইনাস 7% কিলো ওহম। বোঝা যাচ্ছে? আশা করি বুঝতে পেরেছ। তো এটা কিন্তু একটু ক্রিটিক্যাল, এই প্যারালেলের জায়গাটা একটু ক্রিটিক্যাল, একটু ভালো করে দেখবে। সিরিজে তো কোনো ব্যাপার না, সিরিজে আমরা কি করি, সিরিজে আমরা যেহেতু সিরিজের ফর্মুলাটা হচ্ছে x ইকুয়াল টু a প্লাস বি টাইপের, তার মানে কী হবে, অ্যাবসলিউট এররটা অ্যাড হয়ে যাবে। এই যে শ্রেণী সমবায়ের তুল্য রোধের পরম ত্রুটি বা চরম ত্রুটি বা অ্যাবসলিউট এরর ইকুয়াল টু R1 এর পরম ত্রুটি, R2 এর পরম ত্রুটি, পরম ত্রুটি দুটো যোগ করো, হয়ে গেল। এরপরে ডেল্টা RS বাই RS করো, হয়ে গেল আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটিকে 100 দিয়ে গুণ করো, হয়ে গেল শতকরা ত্রুটি। পরিষ্কার? আচ্ছা এখানে 100 দিয়ে গুণ করতে ভুলে গেছি, ইন্টু 100% করে দাও, কোনো অসুবিধা নেই, হয়ে গেল 2%। এরপর RSকে তাহলে কীভাবে এররের রেসপেক্টে কী করে লিখবো? RS এর অরিজিনাল ভ্যালু কত? অরিজিনাল ভ্যালু হচ্ছে R1 প্লাস R2 হুইচ ইজ 10 প্লাস 5 15 প্লাস মাইনাস 2%, শেষ। এবার প্যারালেলের ফর্মুলা এটা, তাই না? এই ফর্মুলাটাকে একটু মডিফাই করতে হবে। R1 প্লাস R2 মানে কিন্তু শ্রেণীর তুল্য রোধ, তো এটাকে শ্রেণীর তুল্য রোধ বসালাম। এটার পরম ত্রুটি বা এটার যে আপেক্ষিক ত্রুটি সেটা আমাদের বের করা আছে। তা নাহলে কী হতো, এরকম যদি রেখে দিতা তাহলে কিন্তু এই নিচেরটা যেটা সেটাকে তোমাকে সেটার কিন্তু এরার বের করতে গেলে সমস্যা হতো, বুঝতে পারছো? কারণ এটা প্লাস ফর্মে আছে নিচে, তখন তোমাকে তার মানে কি নিচের হোল কোয়ান্টিটিটাকে একটা কোয়ান্টিটি ধরতে হবে তোমাকে। তো সেই কোয়ান্টিটিটার এরার আমার অলরেডি বের করাই আছে, আমাদের সুবিধা আছে, আমরা আগেই বের করেছি। তো এটাকে একটা কোয়ান্টিটি ধরে নিলাম RS, RS এর ত্রুটি বের করা আছে। এবার আমরা
আপেক্ষিক ত্রুটির যে ফর্মুলা সেই ফর্মুলা ইউজ করলাম, সবার পরম ত্রুটি তাদের যেটা মান প্রকৃত মান সেগুলো বসালাম, আপেক্ষিক ত্রুটিগুলো বেরোলো, যোগ করলাম, আপেক্ষিক ত্রুটি পেয়ে গেলাম, 100 দিয়ে গুণ করলাম, শতকরা ত্রুটি। এবার শতকরা ত্রুটির সাপেক্ষে আরপিকে কী করে লিখবো? আরপির অরিজিনাল ভ্যালু কত? অরিজিনাল ভ্যালু R1 R2 বাই R1 প্লাস R2, 5×50 আর 15, 50 বাই 15 মানে 3.33 প্লাস মাইনাস 7%। এই হচ্ছে তোমার সমান্তরাল সমবায়ের তুল্য রোধ ত্রুটির সাপেক্ষে এইভাবে লিখতে হবে। ওকে, আচ্ছা, ওকে। আজকে আমাদের লাস্ট প্রবলেম নিয়ে নিচ্ছি। এবার লাস্ট প্রবলেম নাম্বার 4। এটাও তোমাদের বইতে আছে, মানে ছায়ার বইতে আছে। তো প্রবলেমটা হচ্ছে এটা, যে একটি বর্তনীতে উৎপন্ন তাপ তিনটা বিষয়ের উপর নির্ভর করে আমরা জানি, সেটা হচ্ছে রোধ, প্রবাহ মাত্রা এবং সময়। তোমরা জুলের সূত্র পড়েছো, ক্লাস 10-এ ছিল, তাই না? H=I²RT/J। তো এখানে এই রোধ, প্রবাহ মাত্রা ও সময় পরিমাপ করা হলো, করে যে ত্রুটি পাওয়া গেল সেই ত্রুটিগুলো দেওয়া আছে 1%, 2% আর 3%। তাহলে উৎপন্ন তাপে শতকরা ত্রুটি কত হবে? তো আমরা জানি, আচ্ছা প্রথমে বলে দিই যে রোধ পরিমাপের ত্রুটি হচ্ছে 1%, তারপর প্রবাহ মাত্রা মানে I পরিমাপের ত্রুটি হচ্ছে 2%, আর সময় মানে T পরিমাপের ত্রুটি হচ্ছে 3%। এই তোমাকে দেওয়া আছে। তো তোমাকে বলছে H পরিমাপের ত্রুটি কত। তো H এর ফর্মুলা লেখো, খুবই সোজা। অ্যাকচুয়ালি এরারের অঙ্ক খুব কঠিন কিছু হয় না, যে 2-1টা অঙ্ক একটু ক্রিটিক্যাল ছিল সেগুলো আমি অ্যাকচুয়ালি করলাম। আচ্ছা, এবার আসি, এটা সলভ করি। তো দেখো আমাদের H এর ফর্মুলা কি? H = হচ্ছে I²RT/J, তাই না? দেয়ারফোর ডেল্টা H/H একবারে পার্সেন্টেজে করে দিচ্ছি, ইন্টু 100% = 2 ইন্টু ডেল্টা I/I ইন্টু 100% প্লাস ডেল্টা R/R ইন্টু 100% প্লাস ডেল্টা T/T ইন্টু 100%। সরাসরি যেহেতু কনস্ট্যান্ট, দেয়ারফোর এটার কিন্তু কোনো এরারের ব্যাপার নেই, এটা এরারে ইনক্লুডও হবে না। সো 2 ইন্টু, এটা কত পার্সেন্ট ছিল? I হচ্ছে 2%, সো 2 ইন্টু 2% প্লাস R 1% প্লাস T 3%, সো 4, 3, 7, 8%. সো দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, ওকে। তো মোটামুটিভাবে এই চ্যাপ্টারের প্রবলেম খুব একটা কঠিন কিছু হয় না, তোমরা দেখবে বই থেকে সলভ করবে, না পারলে আমাকে জানাবে। হ্যাঁ, মোটামুটি 2-1টা একটু ক্রিটিক্যাল ছিল, সেগুলো আমি কিন্তু সলভ করে দিলাম। বাকিগুলো নিজেরা পারার কথা, যদি তোমরা মোটামুটি বুঝে থাকো সব জিনিসগুলো, রুলসগুলো যদি ঠিকঠাক বুঝে থাকো, তাহলে অবশ্যই নিজেরা পারবে। তো নিজে নিজে বাড়িতে ট্রাই করবে। ওকে, ওকে, দ্যাটস অল।